শৈশবের সেই ঝাপসা হয়ে যাওয়া গল্পের বইয়ের পাতার থেকে আজ যেন জীবন্ত হয়ে ধরা দিল আমার সামনে। কুয়াশার চাদর মোড়া পাহাড়, পাইন গাছের সারি, আর কখনো ওই দূরে সোনালি রোদ্দুর আর মেঘ সৈন্যদের সাথে লুকোচুরি খেলে রূপালী মুকুটের মতন দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, ঠিক ধরেছে, উড়ো চিঠির রানার তার ঝুলি নিয়ে পৌঁছে গেছে আমার, আপনার এবং অনেকে ছোটবেলা স্বপ্নপুরীতে, পাহাড়ের রানী দার্জিলিংয়ে। চায়ে ধোঁয়া ওঠা কাপে যখন সকালের প্রথম চুমুকটা দিলাম, মনে হলো সময় যেন থমকে গেছে। শহর থেকে যোজন যোজন দূরে ওই মেঘেদের দেশে আমার ঠিকানাহীন চিঠিরা ডানা মেলেছে ওই পাহাড়ি বাঁকে। আমি অনিন্দ, আপনাদের হোস্ট, আপনাদের উড়ো চিঠির ডাকঘর করা। আজ শুরু হতে চলেছে এক রূপকথার সফর। চলুন আজ আরও একবার হারিয়ে যাওয়া যাক, কারণ এই তো শুরু আমাদের উড়ো চিঠির গল্প। হ্যালো হ্যালো, আজকে কি নিতে আসবে? কোথায়? আমার অফিসে। বৃষ্টি করছে তো। একটু ঘুরতে যাওয়ার ব্যাপারে একটা ডিসকাশন করার ছিল। ঠিক আছে, ঘুরতে যাওয়ার ঠিক আছে। ব্যাপারে আমি এক পায়ে খাড়া। ঠিক আছে, এসো কিন্তু তাহলে। ঠিক আছে ঠিক আছে, যাবো। বাই। এই মে মাস তো এসেই গেছে, চলো একটু দার্জিলিং যাওয়া যাক। দার্জিলিং এর বিউটিটা একটু দেখানো যায় তোমার নতুন ব্লগের চ্যানেলে, কি বলো? কে কে যাবে? আমি, তুমি আর প্রসেনজিৎ নাকি? না না না, আমার দিদির ছেলে সামার ভ্যাকেশন ছুটি পড়ছে, তো আমি, মা, বাবা, দিদি আর বুকাই, আর তুমি আর আমি গড়িসে। এখন বললেই দুম করে টিকিট পাবে, বাসের টিকিটও মনে হয় পাবে না। দেখা যাক, লেটস সি, আইআরটিসিতে আর বাস মিলিয়ে মিশে দেখি। লাস্টে গিয়ে দেখবে হয় জেনারেলের টিকিট নাহলে স্লিপারের টিকিট পাবে। ঠিক আছে, দেখাই যাক, আগে বুক তো করে দেখি, কি বলো? পরশুদিন আমি একটা কাজের জন্য আমি দেখছিলাম যে বাসে করে মানে নর্থ বেঙ্গলে, বাবা গলা কাটা দাম দেখাচ্ছে। সেটা তো হবেই, এটা তো পিক সিজনই মে মাসটা। আর সব থেকে বড় কথা, তোমার মা বাবা কমফোর্টেবল হয় কিনা সেটাও একটা দেখো। ঠিক আছে, দেখি না, চেক করতে, দেখতে তো কোনো ক্ষতি নেই। ট্রাভেল ব্লগের চেনা ইন্ট্রো দিয়ে শুরু করলে তো বলতে হয় পাহাড় আমাদের ডাকছে, কিন্তু সত্যি বলতে কি, পাহাড় ডাকার আগে আমাদের ডেকেছিল কলকাতার ট্রাফিক জ্যাম, আর আমরা ডেকেছিলাম একটা উবের গাড়ি। হ্যাঁ, আমি, আমার স্ত্রী, শ্বশুর মশাই, শাশুড়ি, শালি এবং ওনার ছেলে। ফাইনালি আমাদের যাওয়া শুরু হলো। সবাই একবার হাই বলে দাও। সবাই মিলে যখন উবেরে চাপলাম, মনে হচ্ছিল গাড়ির ভেতরেই একটা মিনি ভারতবর্ষ তৈরি হয়ে গেছে। গন্তব্য শিয়ালদা স্টেশন, লক্ষ্য দার্জিলিং মেল। আজকে 22শে মে, সময় এখন 9:19, আর আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এখন সোজা যাব 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। প্রচুর লোকের ভিড়, গরমটাও সেই লেভেলে পড়েছে একদম। আজকে আমরা দার্জিলিং এ সবাই চলে যাচ্ছি সপরিবারে, মা, বাবা, দিদি, বুকাইনকে নিয়ে। খুব মজা হচ্ছে আমার, এইটুকুনি করতে একদিন লজ্জা পায়। এটা কত সুন্দর, এই যে মিস লজ্জাবতী। এত লজ্জা পাচ্ছে, কিন্তু এর ছেলে কিরকম ভাবে কথা বলছে দেখো। স্কুলের ছুটি ফাইনালি সেন্ট মিস ছুটি দিল, এবার 1 মাস তো
ছুটি, এবার যেতেই হবে দার্জিলিং। প্ল্যানে কিছু হলো না, আমার মামা বললো টিপু দা তো যেতেই হবে। নর্থ বেঙ্গল এমন একটা জায়গা যেখানে গেলেও মন থেকেই যায়। ওই জন্য গাইস আবার আমরা ধরে যাবো দার্জিলিং। দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। বাঙালি তিন জায়গায় যতবারই যাক না কেন, বাঙালির মনে কখনো আশ মেটা না। কি অবশ্যই তাই তো বলে আমরা এই দীপুদা দাতে যাচ্ছি, মানে দার্জিলিং। কিসে করে যাচ্ছে? দার্জিলিং এ। এখনো যদিও গাড়ি দেয়নি, এখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এবার যখন গাড়ি দেবে প্রত্যেকটা জিনিসই শেয়ার করব। বা পুরোটা জিনিসের মধ্যে এই এখন আমাদের ছোট ব্লগার, ছোট দাদা, পকেট মাম একদম যাকে বলে, ও বলবে সমস্ত কিছু আমরা তিনজনে মিলেই শেয়ার করবো। এবার আমাদের সাথে আরেকজন যে থাকে প্রসেনজিৎ, তো আজকে আসেনি, আসতে পারেনি, কিছু একটা বাড়ির কাজ আছে সেই। দেখতে থাকুন আগে আরো অনেক কিছু। আমার এই ছোট্ট ট্রাভেল জীবনে যতবারই আমি দার্জিলিং এর উদ্দেশ্যে গেছি, এর আগে ওই 12 নম্বর প্ল্যাটফর্ম আর রাত 10:05 দার্জিলিং বেল, এটাই জানতাম। কিন্তু সময়ের সাথে সাথে কখন যে সেটা 14 নম্বর প্ল্যাটফর্ম আর সময়টাও এদিক ওদিক হয়ে গেছে, অজানা আমি সেটা জানতামই না। কি আর করা যাবে, দেখা যাক। 10:17 বাজে আর ট্রেন এখন ছেড়ে দিল। একটু লেটেই ছাড়লো ট্রেনটা আজকে। 10:05 ছাড়ার কথা, 10:17 বাজে এখন। প্রচন্ড গরম। আমাদের সাইড পাটটা পড়েছে। গরমের জ্বালা তো তাও সহ্য করা যায়, কিন্তু আসল সিনেমা শুরু হলো রাত বাড়তেই। আমাদের সিটের ঠিক উল্টো দিকেই সিট পেয়েছিল প্রতিবেশী রাজ্য থেকে আসা একদল টকবগে যুবক। ট্রেনের স্লিপার ক্লাসকে ওরা নিমেষের মধ্যে লাস ভেগাসের নাইট ক্লাব বানিয়ে দেয়। সারা রাত ধরে ওনাদের হাই ভোল্টেজ আড্ডা, গগনভেদী হাসাহাসি আর উচ্চস্বরে চিল্লামিল্লি। ওনারা ঘুমাননি, আর ওনাদের সৌজন্যে আমাদেরও ঘুম চোখ দিয়ে টাটা বাই বাই করে ঘুম নিজে একাই পাহাড়ের দিকে রওনা দিয়ে দিল। আমার শালি ও তার ছেলে তো মাঝরাতে সিদ্ধান্তই নিয়ে ফেললো, পরের বার থেকে পাহাড়ে হেঁটেই চলে যাবে, ট্রেনে আর যাবে না। কিন্তু অ্যাকচুয়াল তো সেটা হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি এটা মানুষের নিজস্ব ব্যক্তিগত বিবেকের কথা। কে কেমনভাবে সামাজিকভাবে মেলামেশা করছে, তাই না? এটা নিজস্ব রুচির ব্যাপার। সারা রাত যুদ্ধ করার পরে শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে যখন এনজেপি স্টেশনে নামলাম, তখন মনে হলো যেন অলিম্পিকে সোনা জিতে ফিরেছি। পিঠের ব্যথা আর চোখের নিচের কালি জানান দিচ্ছিল রাতটা বেশ কেটেছে। তবে কি জানেন, কিছুটা মজা আর কিছুটা শাস্তি, এই দুয়ের ককটেল মিলিয়েই তো জীবন। সব পারফেক্ট হলে কি আর ট্রাভেল ব্লগ হয়, বা গল্পই বা জমবে কি করে? তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এনজিপি। এই ফাইনালি জাস্ট পৌঁছে নামলাম, এখন ঘড়িতে বাজে 8:20। 8:20-তে নামালো। একটু ট্রেন লেট ছিল, তো খুব পরের দিকে মেকআপ করে দিয়েছে, মোটামুটি ঠিকঠাক টাইমিং। এসকেলেটর দিয়ে এবার উঠে সোজা এবার কার পার্কিং এর দিকে যাচ্ছি। আমাদের যিনি ড্রাইভার আছেন, মানে বিশালজি, প্রত্যেকবার অ্যাকচুয়ালি ওনার সাথেই যাই, আলাপ করাবো। তো উনি বললেন আসতে একটু লেট হবে, উপরে জ্যামে একটু আটকা পড়ে গেছে। তো উনি এলে দেন ওনার সাথে যাবো। প্রচুর লোক এসছে। দুর্গা পুজো ফিরে আসছি জানেন তো। এই যে এটা হলো বিশালজি। কি বলো?
দার্জিলিং এ প্রচুর জ্যাম আছে। অ্যাকচুয়ালি এই সময়টাই হচ্ছে সবাইকে ঘুরতে আসার, তো সবাই এই সময়টাতে ঘুরতে চলে এসেছে। যাই হোক, রাস্তা দেখাবো, গন্তব্য থেকে রাস্তার সৌন্দর্যটাই তো আরো বেশি। কিছু চিঠি কোনোদিনও ঠিকানায় পৌঁছায় না, তারা মেঘ হয়ে পাহাড়ের খাঁজে খাঁজে ঘুরে বেড়ায়। আর কিছু গল্প চাকা গড়ালেই শুরু হয়ে যায়। আজ তেমনই এক উড়ো চিঠির গল্প নিয়ে আমরা চলেছি এক চেনা ঠিকানায়, যেখানে মেঘেদের বাড়ি। গাড়ি যখন রোহিণী রোদ ধরল, চারপাশটা যেন রূপকথা বইয়ের পাতা উল্টাতে শুরু করলো। বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের সেই আদিম সবুজ নিস্তব্ধতা যেন এসে ভর করলো চারধারে। পাহাড়ের গা বেয়ে মেঘেরা নেমে আসছে নিচে, যেন তারা আমাদের স্বাগত জানাতেই পথ চেয়ে বসেছিল। জানলা দিয়ে হাত বাড়ালেই ছোঁয়া যাচ্ছে ঠান্ডা কুয়াশা। হাঁ করে যখন এই অপূর্ব সৌন্দর্য গিলছি, তখনই মনে হলো এই তো জীবন। প্রতিদিনের ইঁদুর দৌড় থেকে অনেক দূরে মেঘেদের দেশে হারিয়ে যাওয়ার এক নিখুঁত উড়ো চিঠির গল্প। মনের কোণে তখন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো একটা উদাসী হাওয়া বইতে শুরু করছে। কেউ কথা রাখেনি, কিন্তু পাহাড় ঠিকই তার রূপের ডালি নিয়ে কথা রেখেছে। কিন্তু দাঁড়ান, পাহাড় যেমন রূপ দেখাতে ভালোবাসে, তেমনি মাঝে মধ্যে ধৈর্যের পরীক্ষাও নেয়। রোম্যান্টিক মুডটা এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল যখন আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত ঐতিহাসিক মহান গাড়ির লম্বা জ্যামে। একে মহান গাড়ির লম্বা জ্যাম কেন বলে জানেন? কারণ এখানে গাড়িগুলো তো নড়ে না, মহান সাধুদের মতো এক জায়গায় ধ্যান করে বসে থাকে। জ্যামের বহর দেখে মনে হচ্ছিল আমাদের গাড়িটা হয়তো এখানেই পার্মানেন্ট আধার কার্ড তৈরি করে নেবে। জ্যাম যেন শেষই হতে চায় না। বাইরে মেঘের রোম্যান্স, আর গাড়ির ভেতরে আমাদের ক্রমাগত বিরক্তির মুখ। বিশালজিকে জিজ্ঞাসা করলেই পাহাড়ি হাসিতে উত্তর দিচ্ছেন, স্যার আ গয়া और थोड़ा सा। ওনার এই और थोड़ा सा যে কখন অনন্তকাল হয়ে গেল ভগবানই জানেন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিল। মেঘের পর্দা সরিয়ে দেখা দিলেন তিনি, পাহাড়ের রানী, আমাদের প্রিয় দার্জিলিং। গ্লেনারিসের চেনা রাস্তাটা দিয়ে আমরা যখন এগিয়ে চললাম, বুকের ভেতরটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। জানি না কেন এর আগেও এতবার এসছি, তবু এত প্রিয় কেন এই রাস্তাটা। দার্জিলিং ম্যালের সেই চেনা মোড়, দূর থেকে ভেসে আসা মানুষের গুঞ্জন, আর ঘোড়ার আস্তাবলের পাশ দিয়ে যাওয়ার সময় সেই চেনা পাহাড়ি গন্ধটা, চেনা রাস্তাটা, সব কিছু মিলিয়ে মনে হলো এই জ্যাম, এই অপেক্ষা সবটুকুই সার্থক। এটা কেমন যেন আমার নিজের দ্বিতীয় বাড়ি। ঘোড়ার আস্তাবলটা পার হতেই আমাদের হোটেল, থুরি, আমার নিজের দ্বিতীয় বাড়ি। এই হলো আমাদের হোমস্টে। এই যে পাগলের মতো মাথা চুলকাচ্ছে। 4 জনের অ্যাকোমোডেশন আছে, আর একটা জায়গায় আছে ওটা 2 জনের। আর এই হলো বাইরে থেকে ভিউ, সুন্দর না? সেদিন পৌঁছে আর ক্লান্ত শরীরটাকে টেনে হিঁচড়ে বাইরে বেরোতে ইচ্ছা করছিল না। তবু বিকেল বা সন্ধ্যা হওয়ার পরে
একটু মেল রোডে গেছিলাম। বাবা, পুরো কলকাতা তো মেল রোডে উঠে এসছে। সে কি বিশাল ভিড়, বিশাল ভিড়। তা সেখান থেকে হেঁটে হেঁটে একটু ভানুভবনে গেলাম, গিয়ে ওখানকার লোকাল স্ট্রিট ফুড ট্রাই করে আবার হোটেলেই চলে এলাম। এ সব কিছুই থাকবে দ্বিতীয় পর্বে, শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাহাড়ের এই নিঃশ্বাসে নিজেকে একবার হলেও ভিজিয়ে নেবেন। আজ তবে এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি ফিরবো এই দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতেও ভুলবেন না যেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। তাহলে আজকের মতো সাইনিং অফ, খুব তাড়াতাড়ি দেখা হবে।